তারেক রহমান কি মসৃণভাবে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, নাকি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে কোনো চ্যালেঞ্জ? জামাতে ইসলামী কি কোনো বৃহত্তর জোট তৈরি করছে? সেই জোট কি বিএনপিকে রুখে দেবে? বাংলাদেশের নির্বাচন কি সুষ্ঠু অবাধ হবে? নির্বাচনের জন্য কি প্রচার কৌশল সাজাচ্ছে বিএনপি? আজকের এই বাংলাদেশ কতটা বদলে যেতে পারবে 12ই ফেব্রুয়ারির পর? বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক শিবিরগুলো কতটা সক্রিয়? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের বাংলাদেশের সংক্রান্ত প্রতিবেদনে তারেক রহমান কি মসৃণভাবে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, নাকি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে কোনো চ্যালেঞ্জ? জামাতে ইসলামী কি কোনো বৃহত্তর জোট তৈরি করছে? সেই জোট কি বিএনপিকে রুখে দেবে? বাংলাদেশের নির্বাচন কি সুষ্ঠু অবাধ হবে? 12ই ফেব্রুয়ারি এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে? নির্বাচনের জন্য কি প্রচার কৌশল সাজাচ্ছে বিএনপি, জামাত, এনসিপি বা এলডিপির মতো দলগুলি? কোন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ? আজকের এই বাংলাদেশ কতটা বদলে যেতে পারবে 12ই ফেব্রুয়ারির পর? বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক শিবিরগুলো কতটা সক্রিয়? বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর স্থায়ী সরকার এলে কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি? এই সব কিছু নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধু, গত বছর 5ই আগস্ট থেকে আমি সুচারু মিত্র আপনাদের কাছে লাগাতার দিয়ে চলেছি বাংলাদেশ সংক্রান্ত আপডেট। আর আজকেও বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনারা নজর রাখুন। প্রতিটা যে বিষয় আপনাদের সামনে আমরা আনছি, গোটা প্রতিবেদনের উপর নজর রাখুন, লাইক করুন, কমেন্ট দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা অবশ্যই দাবি রাখতে পারেন আপনারা বাংলাদেশ সংক্রান্ত কী কী বিষয় শুনতে চাইছেন। চলুন আমরা একেবারে সরাসরি আজকের বিষয়ে ঢুকে যাই। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন, তাকে নিয়ে আবেগ এবং যেভাবে 8.5 লক্ষ মানুষ তারেক রহমানকে সম্বর্ধনা জানালেন, সেই ছবিটা দেখে মনে হচ্ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। খালেদা পুত্রকে নিয়ে এই মুহূর্তে একটা হইহুল্লোড় বাংলাদেশে চলছে এবং আগামী 40 দিনে প্রায় 60টা জনসভা করবেন তারেক রহমান। তিনি বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। বাংলাদেশের জন্য তারেক রহমানের প্ল্যান রয়েছে। বিএনপিকে একত্রিত করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিকল্প বড় দল হিসাবে, জনপ্রিয় দল হিসাবে বিএনপিকেই সকলে কিন্তু দেখছেন যে মুহূর্তে, সেই মুহূর্তে খেলাটা ঘুরিয়ে দিল জামাতে ইসলামী। জামাতে ইসলামীর নেতা আমির শফিকুর রহমান, সেই শফিকুর রহমান কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন। শফিকুর রহমান খুব ভালোভাবেই জানেন যে তারেক রহমানকে রুখতে গেলে একটা বৃহত্তর ঐক্যবদ্ধ জোট দরকার, যারা বিএনপিকে আটকে দেবেন। সেই কাজটাই শফিকুর রহমান করে ফেললেন এবং শফিকুর রহমান যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি প্রথমেই জোটে নিয়ে নিলেন জাতীয় নাগরিক পার্টিকে, এনসিপিকে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপি তৈরি হয়েছিল। প্রথমে এনসিপি ঠিক করেছিল যে তারা একা লড়বে, কারণ জামাতের গন্ধ তারা গায়ে মাখতে চায়নি। তার কারণ জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা বিষয় রয়েছে, অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী বলে একটা অভিযোগ রয়েছে, রাজাকার বলে একটা অভিযোগ রয়েছে। তাই জামাতের সঙ্গে তারা অ্যাটাচমেন্টে আসতে চাইছিল না। কিন্তু যখন এনসিপি দেখলো যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি তৈরি হলেও সেভাবে তাদের শাখা প্রশাখা বা সেভাবে বাংলাদেশের মানুষের কাছে এনসিপি তার জনপ্রিয়তা বিস্তার করতে পারেনি, তখনই তারা কিন্তু জামাতে ইসলামীর শীর্ষ নেতা শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। আর যেই মুহূর্তে শফিকুর রহমানের সঙ্গে তারা যোগাযোগ করেন, শফিকুর বাবু কথা বলবার পরেই জানিয়ে দেয় 15টা আসন তারা এনসিপিকে ছেড়ে দেবে, জোটে থাকতে হবে। অর্থাৎ জামাত প্রথমেই জোটে নিয়ে নিল এনসিপিকে। এরপর কাকে নিল? এরপর নেওয়া হলো এলডিপি পার্টিকে। এলডিপি পার্টি, তাকেও কিন্তু শফিকুর রহমান কনভিন্স করে ফেললেন। এলডিপি পার্টির শীর্ষ নেতাকে কনভিন্স করে এলডিপিকেও বলা হলো সম্মানজনকভাবে আসন ছাড়া হবে, সম্মানজনক আসনে লড়বে এলডিপি, পেছন থেকে জামাত থাকবে। তাহলে একদিকে জামাত, তার সঙ্গে এনসিপি, সঙ্গে এলডিপি। এরপরে কি করলেন? এরপরে শফিকুর রহমান কথা বলা শুরু করে দিলেন চরমনাই পীর ফয়সাল করিমের সঙ্গে। মুসলিম এই শীর্ষ নেতা
চরমোনাই পীর ফয়সাল করিম তাকে কনভেন্সে নিয়ে নিলেন এবং বলা হলো ইসলামিক ভোট যেন ভাগ না হয়ে যায়, ফয়সাল করিমকে সেই কথা দিতে হবে। ইসলামিক ভোট ভাগ না হয়ে যাতে জামাত এবং তার জোটবদ্ধ দলেই ভোটটা যায়, শফিকুর রহমান সেই দোয়া বা সেই আরজি তিনি করলেন। এরপর তিনি কি করলেন? হেফাজতে ইসলাম তাকে কনফিডেন্সে নিয়ে নিয়েছেন, হেফাজতে ইসলামের নেতাদেরকে কনফিডেন্সে নিয়ে নিয়েছেন শফিকুর রহমান, এবং সেই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস, এই বাংলাদেশ খেলাফত মজলিসকেও সঙ্গে নিয়ে নিয়েছেন জামাত। ফলে জামাতের সঙ্গে ইতিমধ্যেই 7 থেকে 8টা রাজনৈতিক দলের জোট ফাইনাল, বিভিন্ন ইসলামপন্থী নেতাদের সঙ্গে তার কথাবার্তা ফাইনাল। তীব্র শক্তি দিয়ে, জোটবদ্ধ শক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং তার সহযোগী দল এবং সহযোগী নেতারা, এমনকি হেফাজতে ইসলাম একটা সময় জামাতের বিরুদ্ধে ছিল, তাদেরকে তিনি কনফিডেন্সে নিয়ে নিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদেরকে কনফিডেন্সে নিয়েছেন শফিকুর রহমান, কারণ শফিকুর রহমান জানেন যে এবারের এই লড়াই মরণপণ লড়াই, আর এবারেই পারবে জামাত ঐক্যবদ্ধ করে বিভিন্ন রাজনৈতিক দলকে, 7-8টা দলকে জোটের মধ্যে নিয়ে মহাজোট তৈরি করে তারেক রহমানকে রুখে দিতে। কারণ তিনি দেখেছেন তারেক রহমানের জন্য দেশের আবেগ, সেন্টিমেন্ট। তাই বাংলাদেশের নির্বাচন এবার চিত্তাকর্ষক নির্বাচন হবে। গোয়েন্দা রিপোর্ট বলছে 200 আসনকে লক্ষ্য করে, 200 আসনকে টার্গেট করে জামাত এবং তার সহযোগী দলগুলো এবারে রাজনীতির ময়দানে নেমেছে। এই 200 আসন জেতা সহজ হবে না তারা জানেন, কিন্তু তারা এটা জানেন যে বিএনপির তারেক রহমানকে রুখে দিতে পারলে, বিএনপিকে রুখে দিতে পারলে কেল্লাফতে জামাতের সরকার বাংলাদেশে তৈরি হবে এবং সেখানে এলডিপি, এনসিপি, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা তারা পাশে থাকবেন জামাতের, ফলে তারা সরকার গড়বে। ডক্টর ইউনূস মনে মনে হাসছেন। তিনি চাইছেন জামাতি সমস্ত রাজনৈতিক দলগুলোকে, এই 7-8টা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করুক এবং বাংলাদেশে জামাতে ইসলামের সরকার তৈরি হোক। 92-94% সে দেশে, অর্থাৎ বাংলাদেশের মানুষ ইসলাম সম্প্রদায়ের, তবু এতদিন ইসলামিক সরকার কেন গড়ে ওঠেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। শফিকুর রহমান তিনি একেবারে তার মুন্সিয়ানা দেখাচ্ছেন, তার কৌশল তিনি দেখাচ্ছেন, তার বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিচ্ছেন এবং তিনি সহযোগী সমস্ত দলকে, যে 8টা দলকে তিনি জোটে নিয়েছেন, তাদেরকে বলেছেন সম্মানজনকভাবে আসন ছেড়ে দেবে জামাত। তাতে যদি জামাতকে কম আসন নিয়ে লড়তে হয় তাহলে লড়বেন, কিন্তু এবারের এই লড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং জামাত চায় যে তারা বিএনপির বিরুদ্ধে সরকার গড়ুক। এনসিপি, এলডিপি, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, চরমোনাই পীর ফয়সাল করিম, তাদের সকলকে নিজেদের আত্মবিশ্বাসের মধ্যে নিয়ে নিয়েছেন শফিকুর রহমান। এবার নির্বাচনে জেতা শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করা হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে 200 আসন তারা পেতে পারেন এই জোট সফল হলে। আগামী সপ্তাহে জোটের বৈঠক, সেই জোটের বৈঠকের পরে একত্রিতভাবে জামাতে ইসলামী কিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে প্রচার চালাবে, বিএনপির বিরুদ্ধে প্রচার কৌশল কি হবে, বাংলাদেশের মানুষের কাছে তারা কি বলবেন, কি বার্তা নিয়ে যাবেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য জামাতের পক্ষ থেকে কি বার্তা থাকছে, সেই সব নিয়েই জোটের বৈঠক হবে আগামী সপ্তাহে। এবং তারপর আগামী 40টা দিন বাংলাদেশের রাজনীতিতে একটা চিত্তাকর্ষক লড়াই দেখা যাবে। তারেক রহমান যে কথা ভেবেছিলেন 17 বছর পর দেশে ফিরে তিনি ড্যাং ড্যাং করে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, সেটা হবে না। এবারে একটা তুল্যমূল্য লড়াই হবে এবং একদিকে বিএনপি আর অন্যদিকে জামাত, এনসিপি, এলডিপি, এছাড়াও আরও 7-8টা দল, তারা বিএনপিকে রুখবেন আর লড়াইটা হবে হাড্ডাহাড্ডি 12ই ফেব্রুয়ারি, একথা পরিষ্কার। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। বাংলাদেশ সংক্রান্ত আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। বাংলাদেশের আর কার কোন কোন প্রতিবেদন আপনারা শুনতে চাইছেন বলুন, কিন্তু এই মুহূর্তে বিএনপি বনাম জামাত, এনসিপি, এলডিপি, হেফাজতে ইসলাম এছাড়াও আরও একাধিক, তারা কিন্তু এক জায়গায়, বিএনপি এক জায়গায়। তারেক রহমান কি পারবেন এই চাপ সামলাতে? বলে দেবে সময়। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।